স্বাগত নিউজ 24 দিনের সংবাদে, সাথে আছি আমি তাবাসসুম আহমেদ। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের এনআইডি দিতে ক্যাম্পাসে চলছে নির্বাচন কমিশনের বিশেষ ক্যাম্পেইন। আজ থেকে আনুষ্ঠানিকভাবেই কার্যক্রম শুরু হয়েছে, ফলে এখন সহজেই নিবন্ধন করছেন শিক্ষার্থীরা। ঢাবি উপাচার্য জানান, স্বাস্থ্যবিধি সংক্রান্ত গাইডলাইন সবাই মেনে চললে যে কোনো কার্যক্রম ভালোভাবে চালানো যাবে। শিক্ষার্থীদের টিকা কার্যক্রম বেগবান করতেই এই উদ্যোগ নেওয়া হয় বলে জানান তিনি। বিশ্ববিদ্যালয়ে বিশেষ এই ক্যাম্পেইন চলবে 14 অক্টোবর পর্যন্ত। এদিকে 1.5 বছর পর আজ থেকে শুরু হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্লাস। সশরীরে দীর্ঘদিন পর ক্লাস করতে এসে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। করোনায় কিছুটা বিপর্যস্ত হলেও বাংলাদেশের অর্থনীতির ঘুরে দাঁড়ানোর আভাস দিয়েছে বিশ্বব্যাংক। চলতি অর্থবছরে মোট দেশজ উৎপাদনে 6.4% প্রবৃদ্ধি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। বৃহস্পতিবার বিশ্বব্যাংকের সাউথ এশিয়ান ইকোনমিক ফোকাসের মোড় পরিবর্তন, ডিজিটাইজেশন ও সেবা নির্ভর উন্নয়ন শীর্ষক নতুন প্রতিবেদনে এই পূর্বাভাস দেওয়া হয়। আগামী 2022-23 অর্থ বছরে দেশের জিডিপি আরও বেড়ে 6.9% হতে পারে, এমনটাই সেখানে জানিয়েছে বিশ্বব্যাংক। আরও বলা হয়েছে, ভবিষ্যতে বাংলাদেশের অর্থনীতি আরও ভালো হবে, তবে বিষয়টি নির্ভর করবে করোনার ভ্যাকসিন দেওয়ার গতির উপর। প্রতিবেদনটি অনুযায়ী চলতি অর্থবছরে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি 11% প্রবৃদ্ধি হতে পারে মালদ্বীপের। 7.5% প্রবৃদ্ধি নিয়ে দ্বিতীয় অবস্থানে থাকবে ভারত, আর তারপরেই বাংলাদেশের অবস্থান। বছরে 260 কোটি কেজি সুতা তৈরি হচ্ছে বাংলাদেশে, তবে এরপরও বড় অঙ্কের সুতা আমদানি করতে হচ্ছে পোশাক মালিকদের। সুতা উৎপাদকরা বলছেন, পোশাক রপ্তানিকারকরা সুতা আমদানি বন্ধ করলে দেশে উৎপাদন বাড়াতে প্রস্তুত তারা। তবে তৈরি পোশাক রপ্তানিকারকরা বলছেন, দেশীয় সুতার দাম বেশি হওয়ায় আমদানির উপর এখনো নির্ভরশীল তারা। ফলে বিপুল পরিমাণ রপ্তানির সিংহভাগ অর্থ চলে যাচ্ছে আমদানি খরচ মেটাতেই। সেলিম খানের ক্যামেরায় সুলতান আহমেদের রিপোর্ট। সাভারের একটি সুতা তৈরির কারখানা, যেখানে পরিবেশ বান্ধব উপায়ে তৈরি হচ্ছে মানসম্মত সুতা। আমদানিকৃত তুলা থেকে যার উৎপাদন প্রক্রিয়া শুরু, এরপর 7 ধাপ অতিক্রম করে বিক্রির বাজারে যায় সুতাগুলো। এটা অটোমেটিকলি কাটিং সেকশনে যা চায় ঠিক অটোমেটিকলি ডিস্ট্রিবিউটার মাধ্যমে ওই কাটিং 2 লাইনে চলে যায়। ড্রাই মেশিন চালানো, বেতন আছে বেশি, এই জন্য আমাদের ভালো লাগে। বস্ত্রকল মালিকদের সংগঠন বিটিএম এর তথ্য বলছে, সুতা তৈরির ছোট বড় কারখানা এখন 500টি। কারখানাগুলোতে ব্যবহার হচ্ছে বিশ্বমানের প্রযুক্তি। ফলে গেল 10 বছরে প্রায় 62% বেড়েছে সুতা উৎপাদন। 2011 সালের 160 কোটি কেজির উৎপাদন ছাড়িয়েছে 260 কোটি কেজি। অবশ্য তা দিয়ে স্থানীয় বাজারের 30% আর রপ্তানিমুখী সুতার 70% পূরণ হচ্ছে। ফলে তৈরি পোশাকের সুতার জন্য নির্ভর করতে হচ্ছে আশপাশের কয়েকটি দেশের উপর। আপনাকে চিন্তা করতে হবে ভ্যালুয়েশন করা, যে আমি কত টাকা এক্সপোর্ট করব, কত টাকা ইম্পোর্ট করব। তো এখন আপনি যদি এটা না করেন তাহলে হবে না। এখন স্পিনিং যেটা বললেন আপনি, এটা আমার মতে যদি গার্মেন্টস মালিকরা নিশ্চয়তা দেয় যে এখন থেকে আমরা বাংলাদেশ থেকে কিনবো কাপড়। অবশ্য সুতা উৎপাদকরা বলছেন, গ্যাস সংকটের সমাধান হলে বিনিয়োগ বাড়াতে প্রস্তুত তারা। একই সাথে পোশাক রপ্তানিকারকদের বিদেশের বদলে স্বদেশমুখী হওয়ারও আহ্বান তাদের। তবে দেশীয় সুতার বাড়তি দামই এক্ষেত্রে বড় বাধা বলছেন রপ্তানিকারকরা। কেউ যদি কম দামে মাল কিনে কম দামে সুতা খুঁজতে যায়, তাহলে সেই সুতা আমি কোত্থেকে দিব? আন্তর্জাতিক বাজারে সুতার দাম যখন কমে যায়, তখন তো তারা বলে বায়ার তো আমাকে প্রাইস দিচ্ছে না, বাড়ায় আমার দাম কমায় দিচ্ছে, সুতার দাম কমে ধরে। তাহলে বায়ার সুতার দাম বাড়লে কেন প্রাইস বাড়িয়ে দিবে না? অস্থির অবস্থা চলছে এই তুলা এবং সুতার বাজারে। সবাই কিন্তু চায় যে লোকাল সুতা, লোকাল কাপড় ব্যবহার করে যতটা বেশি এক্সপোর্ট করা যায়। তারপরও আগামী কয়েক বছরের মধ্যে উৎপাদন সক্ষমতা বাড়িয়ে দেশের চাহিদা পূরণের পাশাপাশি সুতা রপ্তানির চিন্তাও করছে উদ্যোক্তারা। রপ্তানিকৃত অর্থের প্রায় 70%ই চলে যাচ্ছে বিভিন্ন পণ্য আমদানির পেছনে। অবশ্য উদ্যোক্তারা বলছেন, বাংলাদেশে সুতা তৈরির কারখানা এভাবে বাড়ানো গেলে বাংলাদেশে রেখে দেওয়া সম্ভব রপ্তানির সিংহভাগ অর্থ। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা।
দুদকের দায়ের করা মামলায় স্বাস্থ্য দপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবুল কালাম আজাদ আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন। বৃহস্পতিবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ KM ইমরুল কায়েসের আদালতে আত্মসমর্পণ করেন আবুল কালাম আজাদ, তারপর জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। পরে শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন। এর আগে 5 অক্টোবর একই আদালতে আবুল কালাম আজাদ জামিনের জন্য আবেদন করেন, কিন্তু সেদিন বিচারক অন্য মামলা নিয়ে ব্যস্ত থাকায় তাকে অন্য কোনো দিন আসতে বলেন। 30 সেপ্টেম্বর ঢাকা মহানগর দায়রা জজ KM ইমরুল কায়েসের আদালতে এই চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক ফরিদ আহমেদ পাটোয়ারি। দেশের 12 উপজেলা পরিষদ, 4 সিটি কর্পোরেশনের 5 কাউন্সিলর ও 5 পৌরসভার 1 মেয়র ও 4 কাউন্সিলর এবং 6 ইউনিয়ন পরিষদের বিভিন্ন পদে উপনির্বাচনের ভোট গ্রহণ চলছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 16 নম্বর চকবাজার ওয়ার্ডে উপনির্বাচনের EVM এর মাধ্যমে ভোট দিচ্ছেন ভোটাররা। এই উপনির্বাচনে 1 কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 21 জন প্রার্থী। রাজশাহী সিটি কর্পোরেশনের 9 নম্বর ওয়ার্ডে উপনির্বাচনে 5 জন প্রার্থী সাধারণ কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। 5 পৌরসভার মধ্যে রাজশাহীর গোদাগাড়ী পৌরসভায় মেয়র পদে EVM এ হচ্ছে ভোট গ্রহণ। এদিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা উপনির্বাচনের বেশিরভাগ কেন্দ্রেই ভোটারদের উপস্থিতি কম, তবে চা বাগান এলাকায় ভোটারদের উপস্থিতি একটু বেশি ছিল। এই নির্বাচনে মোট 4 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দেশে করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। প্রায় 2 মাস ধরে নিম্নমুখী রয়েছে করোনায় দৈনিক আক্রান্ত, মৃত্যু ও শনাক্তের হার। এ কারণে হাসপাতালেও কমেছে রোগী। 24 ঘন্টায় করোনা ও উপসর্গে কয়েক জেলায় প্রাণ হারিয়েছেন 12 জন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে 4 জনের মৃত্যু হয়েছে। সংশ্লিষ্টরা জানান, এই হাসপাতালে 24 ঘন্টায় নতুন 14 জন ভর্তি সহ করোনা চিকিৎসা নিচ্ছেন 99 জন। এর মধ্যে আইসিইউতে আছেন 8 জন। রাজশাহী মেডিকেলের করোনা ওয়ার্ডে 2 জনের মৃত্যু হয়েছে। এছাড়া চট্টগ্রামে 1 জন, বরিশালে 3 জন, সাতক্ষীরায় 1 জন ও যশোরে 1 জন মারা গেছেন। সিরাজগঞ্জ 6 আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন মেরিনা জাহান কবিতা। গণভবনে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই মনোনয়ন চূড়ান্ত করে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড। সভায় 2 উপজেলা এবং 10 পৌরসভার নির্বাচনেও আওয়ামী লীগের প্রার্থী মনোনয়ন চূড়ান্ত হয়। মনোনয়ন বোর্ডের এই সভা চলবে শনিবার পর্যন্ত। শুক্র ও শনিবারের সভায় সারা দেশের 8 শতাধিক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করবে মনোনয়ন বোর্ড। কেন্দ্রীয় নেতারা বলছেন, মনোনয়নের ক্ষেত্রে তৃণমূলের সুপারিশ প্রাধান্য পাবে। কক্সবাজারের সাথে উত্তরবঙ্গের জেলাগুলোকে সংযুক্ত করতে ও যাত্রীদের চাহিদার বিষয়টি বিবেচনায় নিয়ে সৈয়দপুর কক্সবাজার রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট চালু হলো আজ। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী নতুন রুটের এই ফ্লাইট উদ্বোধন করেন। উদ্বোধনী ফ্লাইটটি বৃহস্পতিবার সকাল 10টায় সৈয়দপুর থেকে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা করে। প্রতি বৃহস্পতিবার সকাল 9:29 BG592 ফ্লাইটটি সৈয়দপুর থেকে সরাসরি কক্সবাজার এবং আগামী 9 অক্টোবর থেকে প্রতি শনিবার দুপুর 1:25 BG538 ফ্লাইটটি কক্সবাজার থেকে সরাসরি সৈয়দপুর বিমানবন্দর উদ্দেশ্যে ছেড়ে যাবে। একই দিন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন জানান, সৈয়দপুর কক্সবাজার রেল লাইন স্থাপনের প্রত্যাশাও রয়েছে তাদের। ভারতের উত্তরাঞ্চল যাতে এই বিমানবন্দরটি ব্যবহার করে যাতে অর্থনৈতিকভাবে এবং আমাদের
পর্যটনের যে সম্ভাবনা, সেই সম্ভাবনাকে আরো বেশি উজ্জ্বল করার জন্য, লাভবান করার জন্য সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করা হবে। এই সৈয়দপুর সহ এই বৃহত্তর এলাকায় রংপুর বিভাগ পুরাটাই এইসব মানুষ যাতে পর্যটন সমৃদ্ধ স্থান কক্সবাজার সরাসরি যেতে পারেন, এই জন্য এই সুযোগ সুবিধার দ্বার প্রবাহিত করার ক্ষেত্রে আমরা বিমান চালু করেছি। আপনাদের যত ডিমান্ড, আপনারা যদি বলেন সেই পরিমাণ প্যাসেঞ্জার হয়, আমরা প্রয়োজনে ডেইলি একটা করে ফ্লাইট পরিচালনা করব। চট্টগ্রামে 6 শ্রমিককে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তারের প্রতিবাদে শহরে কর্মবিরতি শুরু করেছে গণপরিবহন চালক মালিক ঐক্য পরিষদের এক অংশ। সকাল থেকে মহানগর এলাকায় হঠাৎ করে গণপরিবহন বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। তবে এই কর্মবিরতিতে সমর্থন নেই পরিবহন মালিক শ্রমিকের আরও কয়েকটি সংগঠনের। আমি আধা ঘন্টা পর্যন্ত দাঁড়াই রয়েছি এখানে, দিয়েছি মোর যাবো, কিন্তু যাইতে পারতেছি না। আমি সকাল 10টা থেকে দাঁড়াই আছি, কোনো গাড়ি নাই, গাড়ি পাইতেছি না। যশোরে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার 10 বছর পার হয়েছে, তবে এখনো মেডিকেল কলেজের জন্য অত্যাবশ্যকীয় হাসপাতাল প্রতিষ্ঠা হয়নি। এ কারণে প্রশিক্ষণ ক্লাসের জন্য শিক্ষক শিক্ষার্থীদের যেতে হয় যশোর সদর হাসপাতালে। এতে দুর্ভোগ বেড়েছে তাদের। স্থানীয়রা বলছেন, মেডিকেল কলেজের সঙ্গে 500 শয্যার হাসপাতাল চালু হলে বৃহত্তর যশোর জেলার মানুষ আরও উন্নত চিকিৎসা সেবা পাবে। রিপন হোসেনের তথ্যচিত্র, ডেস্ক রিপোর্ট। 2011 সালে যশোর মেডিকেল কলেজ স্থাপন করা হয়। 2010-11 শিক্ষাবর্ষ থেকে MBBS প্রথম বর্ষের ক্লাস শুরু হয়। প্রথম দিকে যশোর জেনারেল হাসপাতালে কলেজটির কার্যক্রম চালানো হতো। পরে স্থানান্তর করে শহরের শঙ্করপুর বাস টার্মিনাল এলাকায় হরিণার বিলে নিজস্ব ক্যাম্পাসে নেওয়া হয়। বর্তমানে ইন্টার্ন সহ কলেজে 4 শতাধিক শিক্ষার্থী রয়েছে। তবে দীর্ঘ 10 বছরেও এখানে চালু হয়নি মেডিকেল কলেজ হাসপাতাল। এই অবস্থায় প্রতিদিন কলেজ থেকে ক্লিনিক্যাল ক্লাসের জন্য যশোর জেনারেল হাসপাতালে যেতে হয়। এতে নানা ভোগান্তিতে পড়তে হয় শিক্ষক শিক্ষার্থীদের। ক্লাস শেষ করে ওয়ার্ডে যেতে হয়, ওয়ার্ড থেকে আবার কলেজ হোস্টেল আসা, তারপর রাতে যে আমাদের ওয়ার্ড থাকে বা দিনেও থাকে, এটা আমাদের জন্য খুব কষ্টসাধ্য হয়ে যায়। রাত নাই দিন নাই, যখন তখন আমাদের যেতে হয়, তো এটার জন্য তো আমাদের অনেক বেশি সাফার করতে হয়। আমাদের যদি দেখা যাচ্ছে কলেজ যদি হসপিটালটা হয়ে যায় 500 তাহলে আমাদের এখানে প্র্যাকটিসের পর্যাপ্ত সুযোগ সুবিধা পাবো, আমরা সবসময় স্যারদের সাথে সাথে থাকতে পারবো। সংশ্লিষ্টরা বলছেন, হাসপাতাল নির্মাণের বিষয়ে এরই মধ্যে সরকার সিদ্ধান্ত নিয়েছে। তবে প্রস্তাবনা প্রকল্পটি একনেকে পাশ হলেই কাজ শুরু হবে। এখন যেটা করছে এটা একনেকে এখনো পাস হয়নি, তো এই একনেকে পাস হবে, তারপরে আমাদের কাজ শুরু হবে। তবে এখনকার যে হসপিটাল, এটা আসলে আগে যে হসপিটালটা করার জন্য প্ল্যান ছিল তার থেকেও আরো ভালো হবে। স্থানীয়রা বলছে, এখানে মেডিকেল কলেজ চালু হলে সদর হাসপাতালে 75% রোগীর চাপ কম হবে। এতে চিকিৎসা সেবার মানও বৃদ্ধি পাবে। মেডিকেল কলেজে 500 বেড না থাকার কারণে যে বিড়ম্বনা তৈরি হচ্ছে এবং সদর হসপিটালের যে চিকিৎসায় যে সমস্যা তৈরি হচ্ছে, ব্যবস্থাপনারও যে সমস্যা তৈরি হচ্ছে, সেই জায়গাতে অবসান দরকার। এই সময়ের যে গুরুত্বপূর্ণ দাবি যশোর মেডিকেল কলেজ হাসপাতাল বাস্তবায়ন করার দাবি। যশোরে সরকারি ও বেসরকারি 3টি মেডিকেল কলেজ আছে, যার একটিরও হাসপাতাল নেই। থাইরয়েড হরমোনস। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নাচ পরিবেশনের সময় দেশের নৃত্যশিল্পীদের বেশিরভাগ সময় নির্ভর করতে হয় ভিন দেশি সুর ও যন্ত্রসঙ্গীতের উপর। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে দেশের প্রখ্যাত 30 জন সঙ্গীত পরিচালককে নৃত্যশিল্পীদের জন্য মৌলিক সঙ্গীত নির্মাণের দায়িত্ব দিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। শৈল্পিক এই উদ্যোগ নিয়ে নেতিবাচক তথ্য ছড়ানোর ঘটনাকে বিভ্রান্তিকর বলে অভিযোগ করেছেন সঙ্গীত পরিচালকরা। সুকন্যা আমিরের প্রতিবেদন। দেশের নৃত্যশিল্পীদের নাচ পরিবেশনার জন্য মৌলিক সঙ্গীত নির্মাণ করছেন শেখ সাদি খান, মানাম আহমেদ, সুজেয় শ্যাম, বাপ্পা মজুমদার সহ প্রখ্যাত 30 জন গুণী সঙ্গীত পরিচালক। এই উপলক্ষে সম্প্রতি একাডেমিতে মত বিনিময় সভায় অংশ নেন দায়িত্বপ্রাপ্ত সঙ্গীত পরিচালকরা, যেখানে মিউজিক ট্র্যাকগুলো নির্মাণ প্রসঙ্গে কথা বলেন তারা। একাডেমির সঙ্গীত বিভাগের প্রস্তাবনায় এই উদ্যোগের সমন্বয় করছেন সঙ্গীত পরিচালক কাজী আফতাব উদ্দিন হাবলু এবং শামিমা জামান। ক্লাসিক্যাল ডান্স করার জন্য 10টি, কন্টেম্পোরারি ডান্স করার জন্য 10টি, আর ফোক বেসড 10টি। তার মানে 30টি মিউজিকের ওপর 30টি ডান্স কম্পোজিশন হবে।
শৈল্পিক এই উদ্যোগের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে নেতিবাচক তথ্য ছড়ানো হয়। এই প্রচারণার ঘটনাকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে অভিযোগ করেছেন দায়িত্বপ্রাপ্ত সঙ্গীত পরিচালকরা। আমাদের সঙ্গে শিল্পকলা যোগাযোগ করেছে এবং আমরা সেটাতে রেসপন্ড করেছি। আমরা তাদের সাথে বসেছি, কথা বলেছি, সবার সাথে একটা মত বিনিময় হয়েছে। বাংলাদেশের নৃত্যশিল্পীদের জন্য, পরবর্তী প্রজন্মের জন্য এই কর্মটি একটি অ্যাসেট হয়ে থাকবে। এই বিষয়ের উপরে তারা উল্টাপাল্টা কথা বলছেন, তো তারা কারা বা তাদের পেছনে কারা কাজ করছেন, তারা সামনে এসে আমাদের সাথে কথা বলছেন না কেন? এসব গুজব ছড়িয়ে ভালো উদ্যোগকে বন্ধ করা যাবে না বলে মন্তব্য করেন একাডেমির মহাপরিচালক। মিথ্যাচার এটি তো সারা বিশ্বকে কুরে করে খাচ্ছে এবং এগুলো আমাদের তুচ্ছ জ্ঞান করে আমাদের এগিয়ে যেতে হবে। শিল্পপ্রেমীদের সহযোগিতায় এই উদ্যোগকে বাস্তবায়ন করতে নির্বিঘ্নে কাজ করে যেতে চান সংশ্লিষ্টরা। সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা। খুলনায় 22.5 কোটি টাকার কোকেন পাচার মামলায় 6 আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছেন আদালত। এর মধ্যে আসামি বিকাশ চন্দ্র বিশ্বাসকে মৃত্যুদণ্ড ও 1 লাখ টাকা জরিমানা, সোহেল রানাকে আমৃত্যু কারাদণ্ড ও 1 লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া মূল হোতা আরিফুর রহমান সগীরকে 15 বছর কারাদণ্ড, 1 লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও 2 বছর কারাদণ্ড দেওয়া হয়। মামলার বাকি 3 আসামি বিকাশ চন্দ্র, ফজলুর রহমান ফকির ও SM এরশাদ হোসেনকে 10 বছর কারাদণ্ড, 25,000 টাকার জরিমানা ও অনাদায়ে আরও 1 বছরের কারাদণ্ড দেওয়া হয়। বৃহস্পতিবার দুপুরে খুলনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ মশিউর রহমান চৌধুরী এই রায় ঘোষণা করেন। 2017 সালের 11 আগস্ট নগরীর ময়লাপোতা মোড় ও রূপসার রাজাপুর এলাকা থেকে 2.25 কেজি কোকেন সহ চক্রের 6 জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে 2 কেজি 250 গ্রাম কোকেন জব্দ করা হয়। ওই ঘটনায় র্যাবের DAD রবিউল ইসলাম বাদী হয়ে রূপসা থানায় মামলা করেন। একজন বিকাশ চন্দ্র বিশ্বাস, তার কাছ থেকে 2 কেজি 20 গ্রাম, তাকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে, 1 লক্ষ টাকা জরিমানা। আর একজন আসামি সোহেল রানা, তার কাছ থেকে উদ্ধার হয়েছে 230 গ্রাম, যার দাম 2 কোটি টাকার উপরে, তাকে দেওয়া হয়েছে আমৃত্যু, নট যাবজ্জীবন, আমৃত্যু কারাদণ্ড। পুলিশের অধীনে প্রতিটি বিভাগে মাদকাসক্ত নিরাময় কেন্দ্র গড়ে তোলার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বৃহস্পতিবার দুপুরে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ মাদকাসক্তি নিরাময় ও মানসিক স্বাস্থ্য পরামর্শ কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও IGP ডক্টর বেনজির আহমেদ। মাদক নিলেই সে অপরাধী হয়ে যায় না উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সুচিকিৎসার মাধ্যমে তাদের সুস্থ করে তোলা সবার দায়িত্ব। ভিশনে এই ধরনের উদ্যোগ গ্রহণ করবে এবং মানুষকে বিভিন্ন ধরনের আধুনিক সেবা দিয়ে, আধুনিক চিকিৎসা দিয়ে যে সমস্ত রোগীরা আসবেন, মাদক আসক্ত ব্যক্তিরা আসবেন, তাদেরকে সারিয়ে তুলবেন। মাদকও আমাদের সবাই মিলে এদের থেকে আমাদের সবাইকে উদ্বুদ্ধ করতে হবে, এদের সবাইকে ঘুরে দাঁড়ানোর জন্য আমাদেরকে বলতে হবে। আমরা মাদকাসক্তি চিকিৎসার ব্যাপারে আমরা এই অঞ্চলে মডেল হতে পারি যদি আমরা সবাই মিলে উদ্যোগ নেই। এটি কোনো বিজনেস কনসার্ন না, এটি হচ্ছে রাষ্ট্রের সেবার জন্য, জনগণের সেবার জন্য, দেশের মানুষের সেবার জন্য, আগামী প্রজন্মের জন্য। দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে ঐক্যের মধ্য দিয়ে গণ আন্দোলনের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের স্মরণ সভায় তিনি এই আহ্বান জানান। এ সময় তিনি বলেন, রাজনৈতিক পেশাজীবী সহ সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই সরকার হটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। ফখরুল অভিযোগ করেন, আধিপত্যবাদের তাবেদারি করে পুতুল সরকারে পরিণত হয়েছে ক্ষমতাসীনরা। সরকার সুকৌশলে গণতন্ত্রের কথা বলে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করে বাকশাল প্রতিষ্ঠিত করতে চায় বলে অভিযোগ করেন তিনি। আওয়ামী লীগকে অবশ্যই সরে গিয়ে জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। আমরা আমাদের দ্বিধা দ্বন্দ্ব সমস্ত ভুলে গিয়ে আমরা ঐক্যবদ্ধ হই এবং ঐক্যের মধ্য দিয়েই আমরা দুর্বার একটা গণ আন্দোলন সৃষ্টি করি। সেই গণ আন্দোলনের মধ্য দিয়েই আমরা এই যে অবৈধ সরকার যারা ক্ষমতা দখল করে বসে আছে তাদেরকে সরিয়ে এই দেশকে মুক্ত করি, আমাদের সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক রাষ্ট্র আমরা নির্মাণ করি।
সৌদি আরবের মোট দেশীয় উৎপাদন প্রবৃদ্ধির মাত্রা 2022 সাল নাগাদ 3.3% বাড়তে পারে। বিশ্বব্যাংক জানিয়েছে দেশটির জিডিপি প্রবৃদ্ধির পরিমাণ চলতি বছর পৌঁছাতে পারে 2.4%। বিশ্বব্যাংকের তথ্যের বরাতে আরব নিউজ জানায়, বিশ্বব্যাপী করোনার টিকার দ্রুতগতির প্রয়োগ হার অপরিশোধিত তেলের চাহিদা বৃদ্ধির ক্ষেত্রে অন্যতম প্রভাবক হিসেবে কাজ করছে। বিশেষ করে উন্নত অর্থনীতির দেশগুলোতে তেলের চাহিদা বৃদ্ধি পেয়েছে ব্যাপক হারে। বর্তমানে 7 বছরের সর্বোচ্চ রয়েছে তেলের দাম। জ্বালানি তেল খাতের পাশাপাশি সৌদি আরবের অন্যান্য খাতেও প্রবৃদ্ধি অর্জনের ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন বিশ্বব্যাংকের উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর পরিচালক। পাকিস্তানের বেলুচিস্তানে ভয়াবহ ভূমিকম্পে নিহত হয়েছেন কমপক্ষে 20 জন। আহত হয়েছেন 1.5 শতাধিক মানুষ। বৃহস্পতিবার ভোরে প্রদেশটির বিভিন্ন স্থানে এই ভূমিকম্প অনুভূত হয়। রিক্টার স্কেলের মাত্রা ছিল 5.9। ভূতাত্ত্বিক কেন্দ্রের তথ্য অনুযায়ী ভূমিকম্পটির কেন্দ্র ছিল হারনাইয়ে 15 কিলোমিটার গভীরে। বিবিসির খবরে বলা হয়, এই দুর্যোগে চালা ও দেয়াল ধসে চাপা পড়ে মৃত্যু হয়েছে অনেকের। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বেলুচিস্তানের কোয়েটা, সিবি, হারনাই, পিশিন সহ বিভিন্ন স্থানে ভূমিকম্পের থাবা পড়ে। আজ ভারতের স্থানীয় সময় দুপুর 2টায় বিধানসভায় শপথ নিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনা আবহে ছোট আকারে শপথ গ্রহণ অনুষ্ঠান হয়। শপথ অনুষ্ঠানে রাজ্যপাল জগদীপ ধনগড়কে আমন্ত্রণ জানানো হয়েছে। এর আগে গত রোববার রেকর্ড গড়ে ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার ভবানীপুর আসনের উপনির্বাচনে বিজয়ী হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুর আসনের উপনির্বাচনে 58,832 ভোটে জয়ী হন তৃণমূল নেত্রী। বৃহস্পতিবার বিধানসভায় এসে মমতা সহ আরও 2 বিধায়ককে শপথ বাক্য পাঠ করানোর আবেদন জানানো হয়েছিল রাজ্যপালকে। প্রাণঘাতী ম্যালেরিয়া রোগের বিরুদ্ধে লড়াইয়ে বিশ্বের প্রথম টিকার অনুমোদন দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আফ্রিকা মহাদেশের শিশুদের ম্যালেরিয়া থেকে রক্ষার জন্য এই টিকা দেওয়া হয়েছে বলে বুধবার জানিয়েছে WHO। 1 শতাব্দীরও বেশি সময় ধরে চেষ্টার পর এই টিকা উদ্ভাবন করা হয়েছে। বিবিসির খবরে বলা হয়, RTS নামের এই টিকাটি কার্যকর বলে প্রমাণিত হয় 6 বছর আগে। এটিকে চিকিৎসা শাস্ত্রের বড় অর্জন বলে মনে করা হচ্ছে। WHO মহাপরিচালক ডক্টর টেড্রোস আধানম গেব্রিয়াসুস বলেছেন, প্রচলিত ওষুধের পাশাপাশি এই টিকা প্রয়োগের ফলে প্রতি বছর লাখো শিশুর জীবন বাঁচানো যাবে। মশাবাহিত ম্যালেরিয়ায় প্রতি বছর 5 লাখ মানুষের মৃত্যু হয়, যাদের বেশিরভাগই সাব সাহারা আফ্রিকার। তাদের মধ্যে 5 বছরের কম বয়সী শিশুর সংখ্যা 2,60,000-এর বেশি। টি-20 বিশ্বকাপের বাছাই পর্বকে সামনে রেখে ওমানের দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছে বাংলাদেশ ক্রিকেট দল। ওমানে বাংলাদেশ সময় বুধবার বিকেল 3:30টায় রাসেল ডোমিঙ্গোর অধীনে অনুশীলন শুরু করে টাইগাররা। প্রথম দিনের মতো এদিনও টাইগারদের মূল লক্ষ্য ছিল ওমানের তীব্র গরমে নিজেদের মানিয়ে নেওয়া। এছাড়াও নেটে ব্যাটিং ও বোলিংয়ের সময় দিয়েছেন মুশফিক মাহমুদুল্লাহর দল। পাশাপাশি ইনডোরেও ঘাম ঝরিয়েছেন ডোমিঙ্গোর শিষ্যরা। আগামী 8 অক্টোবর ওমান এ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। এরপরই শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে 2টি প্রস্তুতি ম্যাচ খেলতে 12 ও 14 তারিখ আরব আমিরাতে উড়াল দেবে ডোমিঙ্গো শিষ্যরা। 15 তারিখে ফের ওমানে আসবে টাইগাররা। এরপর 17 অক্টোবর থেকে শুরু হবে লাল সবুজের প্রতিনিধিদের টি-20 বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেওয়ার লড়াই। সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের তৃতীয় ম্যাচে আজ বৃহস্পতিবার মাঠে নামছে বাংলাদেশ। প্রতিপক্ষ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ও স্বাগতিক মালদ্বীপ। বাংলাদেশ দলকে কঠিন প্রতিপক্ষ মানলেও জয়ের জন্য মাঠে নামবে স্বাগতিকরা। অন্যদিকে নিজেদের সেরাটা দিয়ে জয় নিয়ে মাঠ ছাড়তে চায় বাংলাদেশ দল। মালদ্বীপ জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 10টায়। মালদ্বীপ থেকে আরো জানাচ্ছেন মাহফুজুল ইসলাম। ম্যাচ পূর্ববর্তী আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাঝে অস্কার ব্রুজনের সাথে মালদ্বীপ কোচ আর অধিনায়কের খুনসুটি। মালের এই স্টেডিয়ামটাই শুধু নয়, মালদ্বীপের ফুটবলের খুঁটিনাটি ভালোই জানা, এক সময় এই দেশের ফুটবলের অংশ হয়ে থাকা এই অস্কার ব্রুজনের। আর ব্রুজনের এই জায়গাটা ঘিরেই মালদ্বীপ কোচের যত ভাবনা।
অস্কার ব্রুজন মালদ্বীপ ও ভারতে কাজ করেছে, এটি বাংলাদেশ দলের জন্য একটি প্লাস পয়েন্ট। সেই সাথে কিছুদিন আগে তিনি তার ক্লাব বসুন্ধরা কিংসকে নিয়ে এখানে এএফসি কাপের ম্যাচ খেলে গেছেন। সেই দলের বেশিরভাগ ফুটবলার খেলছে জাতীয় দলটায়, তাই তারা নিঃসন্দেহে শক্তিশালী। তবে ম্যাচে আমরা 3 পয়েন্টের জন্যই নামব। এদিকে স্বাগতিকদের বিপক্ষে অতীত পরিসংখ্যান নিজেদের অনুকূলে হলেও 2003 সালের পর আর এই মালদ্বীপের বিপক্ষে জয়ের দেখা পায়নি লাল সবুজরা। এবার 18 বছর ধরে থাকা জয়ের খরা কাটানোর লক্ষ্য বাংলাদেশের, সেই সঙ্গে মালদ্বীপকে কঠিন প্রতিপক্ষ মানছেন বাংলাদেশ কোচ অস্কার ব্রুজন। আমরা স্বাগতিকদের বিপক্ষে লড়ব, সাথে তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। সব মিলিয়ে তারা বেশ ভালো দল। নিঃসন্দেহে তারা এই ম্যাচে কোনো ভুল করতে চাইবে না। আমরা পুরো 3 পয়েন্টের জন্যই লড়ব। আমাদের ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনায় খেলতে হবে। মালদ্বীপের বিপক্ষে কার্ড জটিলতায় মাঠের বাইরে থাকবেন বিশ্বনাথ ও রাকিব। ফাহাদ আছেন ইনজুরিতে, এছাড়া বাকি সবাই আছেন ফিট। এদিকে প্রতিপক্ষ নিয়ে ভাবছে না বাংলাদেশ ক্যাপ্টেন জামাল ভুঁইয়া। পূর্ণ পয়েন্টের লক্ষ্যে মাঠে নামবে ফুটবলাররা। মালদ্বীপের বিপক্ষে এর আগে 12 দেখায় 5 জয় বাংলাদেশের। 4টি ম্যাচ হেরেছে লাল সবুজের দল, 3টি ম্যাচ হয়েছে ড্র। স্বাগতিক এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এই মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশের জয়ের খরা ঠিক 18 বছর ধরে। এবারের সাফ চ্যাম্পিয়নশিপে সেই খরা ভাঙতে পারলে বড় প্রাপ্তি হবে জামাল মতিনদের, এবং সেই সঙ্গে ফাইনালের পথে আরও এক ধাপ এগিয়েই থাকবে অস্কার ব্রুজনের শিষ্যরা। মালদ্বীপের মালে থেকে মাহফুজুল ইসলাম, নিউজ 24। চোট যেন পিছু ছাড়ছে না বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবালের। হাঁটুর চোট থেকে সুস্থ হয়ে নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগ ইপিএল খেলতে গিয়েছিলেন তামিম, কিন্তু সেখানে নতুন করে চোটে পড়েছেন তিনি। বুধবার ভাইরা হাওয়া গ্ল্যাডিয়েটর্সের হয়ে কাঠমান্ডু কিংস 11-এর বিপক্ষে খেলতে নেমেছিলেন তিনি। সেই ম্যাচেই বাঁ হাতের বুড়ো আঙুলে চোট পান তামিম। ইনজুরির কারণে ইপিএল ছেড়ে দেশে ফিরেছেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার সকাল 9টায় নেপাল থেকে দেশে ফিরেছেন তামিম ইকবাল। দেশে ফিরে স্ক্যান করিয়েছেন, আঙুলে চির ধরা পড়েছে। পুরোপুরি সেরে উঠতে অন্তত 3 সপ্তাহ লাগবে তার। এর আগে জিম্বাবুয়ে সফরে গিয়ে ইনজুরিতে পড়েছিলেন তামিম, যার ফলে কেবল ওয়ানডে সিরিজ খেলেই দেশে ফিরতে হয়েছে তাকে। জিম্বাবুয়ে থেকে ফেরার পর পুনর্বাসন প্রক্রিয়ায় ছিলেন তিনি। পরে মাঠে ফেরার লক্ষ্যে খেলতে গিয়েছিলেন ইপিএলে। নিউজ 24 দিনের সংবাদ এ পর্যন্তই। আরো খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24bd.tv। ধন্যবাদ সবাইকে।